এই মাসের শেষ আমাকে পুরো শেষ করে ছেড়ে দেবে একেবারে। কেন শেষ করবে না, তার একটা বড় কারণ, যখন ছোটবেলায় বাবা আমাকে বলতেন যে মাসের শেষে কিছু চাস না, তখন আমার মনে হতো কেন মাসের শেষে আমি কিছু চাইবো না। বাবার কাছে আবদার তো যখন ইচ্ছা করা যেতে পারে, কিন্তু এখন আমি বুঝি যে মাসের শেষে কারুর কাছেই কিছু চাওয়া একদম উচিত না। তার একটা বড় কারণ, মাসের শেষেও যখন ওই চেক পাওয়া যায় না, তখন খুব দুঃখ লাগে এই বুকের বাঁদিকে, এবং এটাও মনে হয় যে বস মাসের শেষে যদি একটা আলাদা অ্যাকাউন্টের জায়গা থাকতো তাহলে কি না ভালো হতো। তবে মাসের শেষ কাটিয়ে ওঠার বেশ কয়েকটা উপায় আমি আবিষ্কার করেছি, যাকে বলে ডিসকভার। তার জন্য তোমরা আমাকে গ্যালিলিও নাম দিতেই পারো, এবং সেই জিনিসগুলো আমি বলবো, খুব তাড়াতাড়ি বলবো। সেই পয়েন্টগুলোকে মেন পয়েন্ট হিসেবে টুকে রাখার জন্য পেন পেপার রেডি করে নাও বস। তবে তার আগে টলিউড রিপোর্টারের হেডলাইনটাও দেখে নাও। এই সপ্তাহে টলিউড রিপোর্টারে মেঘে ঢাকা তারার কাস্টে থেকে জানলাম তাদের ক্যারেক্টার এবং নীলকণ্ঠ বাগচির সম্পর্কে তাদের মতামত। টেলিভিশন সেগমেন্টে আমরা পৌঁছে গেছিলাম ভালোবাসা.com এর সেটে। সেনকো গোল্ডের স্বর্ণ সম্মান দিয়ে ফেলিসিটেট করা হলো পণ্ডিত অজয় চক্রবর্তীকে। শুটিং এর রুটিনের সেগমেন্ট নিয়ে আমরা পৌঁছে গেছিলাম 3 পত্তির সেটে। এই ছবির যে ট্রেলার, মানে যে ছবির কথা বলতে চলেছি, সেই ছবিটার ট্রেলারটা যখন প্রথম আমাদের কাছে এলো, প্রায় গুনে গুনে আমি অন্তত রিওয়াইন্ড করে 13.5 বার দেখেছি। আর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ডায়লগ যেন আমাকে ছুঁয়ে বেরিয়ে গেছে। ছোটবেলায় যখন আমি নিজের মনে নিজে চেঁচাতাম, নিজে কথা বলতাম, নিজে বকবক করতাম, তখন লোকজন বলতো, এ পাগলের মতো বকবক করছিস কেন? এই ট্রেলারটা আমাকে শেখালো বস, পাগলামোটা করতে হয়, নাহলে তো ওই কাজটাই হবে না। এবং সেই পাগলামো যিনি ছবিতে করে গেলেন টোটাল, সেই অপুদার সঙ্গে আমরা কথা বলেছিলাম, সঙ্গে আবির এবং অনন্যাও ছিল। দেখে নাও টলি এক্সক্লুসিভে। আমি সিনেমার প্রেমে পড়িনি বিক্রম দা, ওটাকে যুদ্ধের একটা অস্ত্র হিসেবে দেখছি। আয় বাবা, আজ গোটা রাত রিহার্সাল আছে। তুমি কি আজকাল মদ ছেড়ে ধর্মের অভিমে এটা আছো নাকি? মেঘে ঢাকা তারায় আমার চরিত্রের নাম নীলকণ্ঠ বাগচি। এই নামটা নেওয়া হয়েছে আমাদের ঋত্বিক ঘটক মহাশয়ের ছবি যুক্তিতক্ক গপ্পতে উনি যে চরিত্রে অভিনয় করেছিলেন নীলকণ্ঠ বাগচি, সেই চরিত্রটা। এবং এটা আমাদের সকলের শ্রদ্ধেয় ঋত্বিক ঘটক মহাশয়ের ওপরে একটা বায়োপিকও বলা চলে। কিছু ঘটনা আছে, আবার কিছু ঘটনা আমাদের সিনেমার স্বার্থে হয়তো তৈরিও করা হয়েছে, কিছু ফিকশনাল ঘটনাও আছে। সব মিলিয়ে জমজমাট একটা চরিত্র আমি বলবো, যেটা করতে গিয়ে আমায় মানে যাকে বলে লেজে গোবরে অবস্থা হয়েছিল। ক্যারেক্টারের নাম দুর্গা, সে হচ্ছে আমাদের ছবির প্রোটাগনিস্ট নীলকণ্ঠর স্ত্রী। এবং নীলকণ্ঠ একজন পিপলস আর্টিস্ট, একজন সোশ্যাল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ফিল্ম মেকার, মাল্টি ট্যালেন্টেড, এত বেশি ট্যালেন্টেড যে অনেক অনেক ট্যালেন্ট যদি কারোর মধ্যে থাকে আর সেটার ভেন্ট করার জায়গা, ইকুয়াল জায়গা না থাকে, তাহলে যা হয় সেরকম একটা স্ট্রাগল সেই মানুষটার। এবং সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে দুর্গার জার্নি অ্যালং উইথ নীলকণ্ঠ, তাদের আপস অ্যান্ড ডাউনস। মেঘে ঢাকা তারা ডক্টর কমলেশ্বর মুখার্জির ছবি, যেখানে আমি ডক্টর মুখার্জির ভূমিকায় অভিনয় করছি, যিনি কিনা পেশায় একজন সাইকিয়াট্রিস্ট এবং লন্ডনে ছিলেন। এই মুহূর্তে কলকাতার একটি মেন্টাল অ্যাসাইলামে তিনি হেড করেন। এই প্রথমবার আমি একজন সাইকিয়াট্রিস্টের চরিত্র অভিনয় করছি। এর আগে একটা টেলিভিশনে ডাক্তারের ভূমিকা অভিনয় করেছিলাম, বাট আমার মনে পড়ছে না যে কোনোদিন ছবিতে ডাক্তার হয়েছে কিনা। ডাক্তার হলাম, তবে মনের ডাক্তার। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি চাপাটির সুপারিশ আসতে পারে, শুনেছি ওনার বিশেষ পরিচিত। এই পার মাতালটাকে পুষেছেন এখানে? সালা ডিবে সাঁতে লাগতা। নীলকণ্ঠ বাগচি একটা সময় ওনার মানসিক অসুস্থতার চিকিৎসা করার জন্য আমার অ্যাসাইলামে আসে, মানে ডক্টর মুখার্জির অ্যাসাইলামে আসে। নীলকণ্ঠ বাগচির একটা অ্যালকোহলিজম থেকে একটা সমস্যা হয়েছিল, এবং সেখানে কিন্তু ডক্টর মুখার্জি তাকে বলে এক জায়গায় যে আপনি এত ক্রিয়েটিভ একটা মানুষ, আপনি এত বড় বড় ঘটনা, বড় বড় বিষয় নিয়ে ভাবনা চিন্তা করেন, আর অ্যালকোহলের মতো সামান্য একটা বিষয় আপনি হ্যান্ডেল করতে পারছেন না। সো
একজন ডাক্তার হিসেবে কিন্তু ডক্টর মুখার্জি কখনোই নীলকণ্ঠ বাগচিকে অ্যালকোহলের দিকে ঠেলে দিতে চায়নি, বরং সেখান থেকে বেরিয়ে এনে যাতে আরও সুস্থভাবে স্বাভাবিকভাবে উনি কাজ করতে পারেন সেটা চেষ্টাই করেছিলেন। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত এই বিষয়ে, যে ইনটক্সিকেশন ক্রিয়েটিভিটি জেনারেট করে, যার ওটা করে অভ্যস্ত তাতে করে নিশ্চয়ই তার ওটা করেই হয়। কারণ আমি অনেক শাস্ত্রীয় সঙ্গীত কেন অনেক বড় বড় গায়ক গায়িকার নাম জানি যারা মদ্যপান না করে গান করেন না, করতে পারেন না। যেটা সবথেকে বেশি স্ট্রাইকিং আমার লাগে নীলকণ্ঠর মধ্যে, যে স্পষ্ট বক্তা এই ছবিটার, এবং যেটা সত্যিটা সত্যিভাবে বলা, সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল করে বলার দায়বদ্ধতা ওনার ছিল না। এই ছবির একটা লাইন ইউজ করা হয়েছে এই ছবিতে, সেটা হচ্ছে তুমি গেছো স্পর্ধা গেছে বিনয় এসেছে। এই জিনিসটা নীলকণ্ঠের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, স্পর্ধাটা। কটা ছবি ব্যাপারটা বুঝে বল না। मैंने आपकी 3 पिक्चर देखी है, कुछ समझ में नहीं आया मगर पेंटिंग जैसी दिखती है। মাসের শেষে একটা ছোট্ট পাথর তোমার অবস্থা পুরো ঘুরিয়ে দিতে পারে। বুকে পাথর রেখেও এই আইডিয়াটা তোমাদেরকে দিয়েই দিচ্ছি। সেটা হচ্ছে একটা পাথর নেবে, তার মধ্যে ভালো করে সিঁদুর মাখাবে, বাড়ির বাইরে রাখবে এবং তার সামনে রাখবে একটা প্রণামী বাক্স। ব্যাস, অন্তত 7 দিনের জন্য ইনকাম তো পাক্কা হতেই পারে, এটা তোমার ব্যবসা হয়ে গেল। হ্যাঁ, তুমি বাবা পাথরানন্দ হয়ে যেতে পারো। আর অনেক কিছু হতে পারে, কিন্তু তার আগে একটু ওই কাজের কথাটা সেরে নিই, নাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট আবার বেকার রাগ করবে। ওয়েল, ফ্যাশন গিফট পার্টনার ফ্যাশন অ্যাট বিগ বাজার, গেট দ্য বেস্ট ফ্যাশন ডিলস অনলি অন ফ্যাশন ফ্রাইডে। 2000 টাকার একটা আনকন্ডিশনাল গিফট ভাউচার পেয়ে গেছে কে? মিতা চ্যাটার্জি। কংগ্রাচুলেশনস আপনাকে। আপনি কেন পেয়েছেন? আশা করি ডেফিনেটলি জানেন যে উত্তরটা দিয়ে তোমাদের জন্য বরং বলে দিই প্রশ্নটা কী ছিল। ভেঙ্কটেশ ফিল্মস কত বছর কমপ্লিট করলো টলিউডে? 17 বছর। দ্যাটস ইট। 2000 টাকা। একটু কি ভাগ দেবেন না দিদি আমারে? আমি জানি মাসের শেষ, আমার এতটা উত্তেজিত হওয়া একদম উচিত না, কিন্তু আমার ভেতর থেকে একটা উত্তেজনা ফুটে ফুটে বেরোচ্ছে, সেই ভাত ফোটার মতন। তার কারণ আমি পৌঁছে গেছিলাম একটা ডটেড ভালোবাসার জায়গায়, আই মিন ভালোবাসা.com-এর সেটে। মোমো আসেনি, এই ফাঁকে বাজিটা আমি মেরেই দিয়েছিলাম, দেখে নাও। সকালবেলা ঘুম থেকে উঠে তখনও পর্যন্ত দাঁত ব্রাশ করিনি, হঠাৎ করে ডিরেক্টরের ফোন, ভাই পৌঁছে যা ভালোবাসা.com-এর সেটে, যেখানে চলছে আজকে মহা এপিসোডে। সেখানেই পৌঁছে গেছি। ওয়েল, ভালোবাসা যখন ডটেড ভালোবাসা হয় তখন সেটা অন্যরকম, আর যখন ভালোবাসায় .com থাকে সেটা কিন্তু অন্যরকম। ওয়েল, সেখানেই পৌঁছে গেছি ভালোবাসা.com-এর সেটে, যেখানে চলছে আজ মহা এপিসোড। ওরা অলরেডি আড্ডা মারতে শুরু করে দিয়েছে। হ্যালো, প্রথমেই ভালো আছি, একটু পরিচয়টা করিয়ে দিই আগে সকলের সঙ্গে। লাইক অহনা, মোহনা, ও নিজেই বলে দিল আর কি। ওয়েল, আজকে মহা এপিসোড শ্যুট হচ্ছে, কেমন লাগছে? আমাদের তো প্রতিদিনই মনে হয় আমরা মহা এপিসোডই শ্যুট করি, সারাক্ষণ বেশ অনেকক্ষণ সময় শুটিং হয় এবং সবার সঙ্গে সবার এত সুন্দর সম্পর্ক, এত হুল্লোড় করে। মহা এপিসোড বলে আলাদা করে কোনো প্রেশার ফিল করছি না। মিঠি এমনিতেও বেশ একটা মিষ্টি মিষ্টি লুক দিয়ে দাঁড়িয়েছিল, একটু আগে আমি ওর বেশ ক্রন্দনরতা চোখও দেখেছি। কি বাংলা বলছি আমি আজকাল। ওয়েল মিঠি, তোমার কেমন লাগছে? মহা এপিসোড শ্যুট চলছে। একই কথা বুঝতে পারছি না, খুব এনজয় করছি। একটা ভালো হচ্ছে মহা এপিসোড হয়, সেটা হচ্ছে সবাই মিলে একসাথে আড্ডা মারার সুযোগটা পাচ্ছে। অনেক সময় হয় অঞ্জনাদি হয়তো আছেন কি নেই, আমি আছি বা ও নেই, বা ও আছে আমি নেই, এরকম হয়, দেখা হয় না সেভাবে। মহা এপিসোডে যেহেতু সবার সিন একসাথে পড়েছে, সবার দেখা হচ্ছে, আড্ডাটা ভালো হচ্ছে। আজকে যা মনে হচ্ছে একেবারে ওই ডায়াবেটিসের পেশেন্ট হই বেরোবো আমি এই সেট থেকে আর কি। হ্যাঁ বলো। না 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 আমি বলবো না না বলো বলো বলো। সেটা হচ্ছে একদিন আমার একটা সিন গেছিলো অনেকদিন আগে হসপিটালে, আমি অন্তরাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছিলাম। তো সেখানে আমাকে আমার বৌদি দেখতে এসেছিলো। যখন মনিটর হচ্ছিলো আমাদের, তখন দেখাচ্ছিলো যে অঞ্জনাদি ব্যাক টু ক্যামেরা, আমার প্রেফারেন্স যাচ্ছে। তখন অঞ্জনাদি কিউ দিচ্ছে, আমি অ্যাক্টিং করছি। হঠাৎ করে আমাদের ডিরেক্টর যিনি ছিলেন তিনি বলেছেন যে তোমায় কিউ দিতে হবে না, মিটি করে নিয়েছে অ্যাক্টিংটা। আমি বলেছে অঞ্জনাদি কিউ দেওয়ার আগেই বলেছে কাট। অঞ্জনাদি বললো আমি কেন কিউ দেব না,
তারপর থেকে আমি অঞ্জনা থেকে নাম দিয়েছি নকুলদানা, তার মানে চিনি মিঠি আর নকুলদানা। এবারে চিনিকে প্রশ্ন করা যাক। চিনি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, মহা এপিসোড শ্যুট হচ্ছে, খুব ভালো লাগছে, মহা এপিসোডের একটা পার্ট। আর শ্যুটিংয়ে তো সবসময় এনজয় করি, সামনে পেছনে মানে ক্যামেরার খুব মজা হয়। আর কি বলবো, মজা করছি। এরে আমি তো প্রশ্ন করতে এসেছি, তুমি উল্টা আমাকেই প্রশ্ন করছো, যা আর কি বলবো বলো। আচ্ছা, কেমন লাগছে এতদিন ধরে তোমরা একসঙ্গে কাজ করছো এবং আজকে অনেকটা সময় বোধহয় একসঙ্গে কাটাচ্ছ? হ্যাঁ, ভীষণ মজা লাগছে। সব থেকে মজা লাগে আমাদের এখানে, মানে আমরা মনেই হয় না শুটিং করি, এটাই সব থেকে বড় ব্যাপার। মানে যখন আমরা শুটিং করতে আসি, যতক্ষণ আমরা শুটিং করি ততক্ষণ তো করি, তারপর আমরা প্রচণ্ড এনজয় করি, আর তার আগেও প্রচণ্ড এনজয় করি। তো মনেই হয় না যে আমরা আর্টিস্টরাই নয়, আমাদের যে ডিরেক্টর দেবীদা, ক্যামেরাম্যান ভীমদা, সাউন্ড রেকর্ডার বিশুদা, বিল্টুদা, সবাই আমরা খুব এনজয় করি। আজকে আমি একটু আড্ডার কিছুটা পার্ট মিস করে গেছি আমার সাজগোজের জন্য। আমি গেছিলাম মেকআপের সাহায্যে, ততক্ষণে সবার আড্ডা হয়ে গেছে, তখন আমি খানিকটা মিস করে গেছি। তখন আমি মানে চিনি আর নকুলদানা অনেকক্ষণ গল্প করেছি, তারপর আমরা ওকে মিস করছিলাম বলে মিঠিকে এবার ডেকে নিই না, গল্পের আসরটা আমার কি ফাঁকা ফাঁকা লাগছে। যাকে বলে পুরো সুইট ডিশ চলছে, এবং এই সুইট ডিশ যিনি তৈরি করছেন তার দিকে এবার যাবো। দেবীদাকে চট করে ডেকে নেবো। দেবীদা, একবার চলে এসো, প্রচণ্ড ঘেমে টেমে গেছে। আচ্ছা, দেবীদার কাছে আমি পৌঁছে গেছি অলরেডি। দেবীদা, বরং এদিকে পৌঁছানোটাই জরুরি, কারণ আমার মানে যারা আমরা পেছনে থাকি তারা সব এদিকেই রয়েছি আর কি, ওদিকে সমস্ত উজ্জ্বল তারকারা, আমরা যাই হোক। এবং তোমরা উজ্জ্বল তারকা তৈরি করো বলা যেতে পারে, ইজন্ট ইট? আজকাল বলা যায় না, বললে মারবে ওরা। তারকা তৈরি না, সবাই তৈরি হয়ে এসেছে, তাদেরকে আমরা একটু মানে উজ্জ্বল করার চেষ্টা করছি। ভালোবাসা.com নয়, বেশি আমরা নাম দিয়েছি, ভালোবাসাই একমাত্র বেশি, বাকি সব কম। আপনারা ভালোবাসা দেখতে থাকুন, এনজয় করুন। আমরা আশা করছি অনেক অনেক দিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারবো, যদি আপনারা আমাদেরকে আশ্বস্ত করেন। নমস্কার। তার মানে ডেফিনেটলি দেবীদা আমার কথাটাই বললো, ভালোবাসায় .com থাকলে চলবে না, ডট বেশি থাকতে হবে। আজকে আমার জ্ঞানের ভান্ডার উজাড় করে তোমাদেরকে আমি দিচ্ছি মাসের শেষ কি করে কাটিয়ে উঠতে হয়, এবং সেই কারণে একটা জিনিস তো বলবোই বস, প্রেম করো, প্রেম করে যাও। সে অনেক বড় বড় মহারিষি বলে গেছেন, এবং আমার মতন ছোটোখাটো মহারিষিও বলছেন যে প্রেম না করলে মাসের শেষ কাটানোর কোনো উপায় নেই। একজন গার্লফ্রেন্ডের কাছে যদি পয়সা না থাকে আরেকজন গার্লফ্রেন্ডের কাছে যাও, তার কাছে না থাকলে আরেকজনের কাছে যাও, কিন্তু প্রেম করতে হবে। তবে যখন এই মাসের শেষে বা শুরুতে স্যালারিটা পাবে না, তখন একটু ওদের দিকেও তাকিয়েও একটু সোনা টোনা কিনে দিও। সোনা কেনার জন্য সেনকো গোল্ডে যেও। ও, সেনকো গোল্ড রিমাইন্ডস মি, ওরা তো রিসেন্টলি ফেলিসিটেট করলো স্বর্ণ সম্মান দিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীকে, এবং আমরা কথা বললাম অনুপম রায়ের সঙ্গেও প্রেস হিটে, দেখে নাও। ফেলিসিটেশন খুবই সম্মানের জিনিস, এবং ভবিষ্যতে আরও অন্যান্য কাজের অনুপ্রেরণা যোগায়, এবং এই বিভিন্ন অর্গানাইজেশন যারা এগুলো করে তারাই আমাদের কাজ করার আরও উৎসাহ দেয়, আরও অনুপ্রেরণা যোগায়। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, অজয় চক্রবর্তী মানুষকে ফেলিসিটেট করা হচ্ছে, এবং সেই স্টেজে আমরা পারফর্ম করব। আমাদের খুবই গর্বের ব্যাপার, হয়তো জীবনে এই একটি দিনই একবারই আসবে। আমরা যথেষ্ট চাপে আছি, এবং আশা করি যাতে ভালোভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারি। সঙ্গীত বাংলার মাধ্যমে আমি সঙ্গীতের সমস্ত অনুরাগীকে এই পুরস্কার পাওয়ার জন্য আমি সেনকো গোল্ডকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সঙ্গীতের সমস্ত অনুরাগীকে আমার প্রণাম জানাচ্ছি, এবং আশীর্বাদ প্রার্থনা করছি যেন আমার দেশের ইয়ং জেনারেশনকে একটু আমি সাহায্য করতে পারি। কঠিন কাজ হচ্ছে দায়িত্ব, অনেক বড় দায়িত্ব বাড়ে, সে সম্মান পেলে দায়িত্ব অনেক বেড়ে যায়, মনে হয় যে আরও অনেক কাজ করবার বাকি। কতটুকু আমি করতে পারবো আমার রিমেইনিং লাইফে জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি।
মাসের শেষে বাঁচার উপায় নাম্বার 666, চিট ফান্ডে টাকা রাখো। হ্যাঁ, চিট ফান্ডে টাকা রাখলে তবে চিট ফান্ড উঠে যাবে, এবং যখন উঠে যাবে তখন ওই রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে, এবং তারপর ওই খিদে বা ঘুম কোনোটাই পাবে না, পয়সা বেঁচে যাবে। এটা একটা মিস্ট্রি, কিন্তু ঠিক যেমন তিন পাত্তি যে মিস্ট্রি, মানে এই যে ছবিটা, তার মধ্যে যে মিস্ট্রিটা রয়েছে তার পেছনে দুজন রাজমিস্ট্রি রয়েছে। একজন হচ্ছে জেনি আর একজন হচ্ছে দীপায়ন। এরা দুজনে খুব ছোট্ট, কিন্তু এই দুজন মিলে এরকম একটা মিস্ট্রিদায়ক মুভি কী করে তৈরি করলো সেটাও একটা মিস্ট্রি বটে। এই মুভির কাস্টের সঙ্গে আমরা কথা বললাম, চট করে দেখে নাও শুটিংয়ের রুটিনে। ফিল্মে আমার ক্যারেক্টার নাম হলো আরজু লাহিরি। আরজু লাহিরি একজন মানে একটা খুব বড় বিজনেস ফ্যামিলির ছেলে, মানে রিচ ফ্যামিলির ছেলে, ওয়েল অফ ফ্যামিলির। আর মানে সবসময় ওদের টাকা পয়সা ছিল, আর খুব নিজেও খুব অ্যাম্বিশাস, খুব সফিস্টিকেটেড, ওয়েল ম্যানার্ড, ওয়েল রেড, ওয়েল স্পোকেন ছেলে। অ্যাট দ্য সেম টাইম খুব ইন্ট্রোভার্টও, একটু শান্ত, কথা কম বলে, এই ধরনের ক্যারেক্টারটা। এই ফিল্মে আমার ক্যারেক্টারটার নাম তিতির, যে লিড ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে একটি, এবং মেয়েটি একটি বার সিঙ্গার, খুব একটা নিডি ফ্যামিলিতে বিলং করে। মা শয্যাশায়ী, আর বাবা ইজ আ ড্রাঙ্কার্ড। বাবা জোর করে মেয়ের কাছ থেকে পয়সা নিয়ে নেন মদ খাওয়ার জন্য নয়, তো এরকম ক্যারেক্টারটা। আমি একটা কর্পোরেট ওম্যান, খুব ক্যারিয়ারিস্ট, এবং আই ক্যান গো টু এনি এক্সটেন্ট টু পারসু মাই গোল, এরম একজন ক্যারেক্টার। গোল ইন টার্মস অফ মাই প্রফেশন। এবং এই চরিত্রটা জড়িয়ে যায় একটা খুনের সঙ্গে কোনোভাবে, এবং ইনভেস্টিগেটর অফিসার আসে, তাকে জেরা করে, তারপর আপনারা দেখবেন পর্দায় কী হলো। এটা একটা রোমান্টিক সাসপেন্স থ্রিলার, এবং এখানে দেখা যায় যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা যায়। সে সুইসাইড করেছে না খুন হয়েছে, এটা নিয়ে একটা টুইস্ট থাকে। আফটার দ্যাট রিভিল হয় যে সে কীভাবে মারা গেছে, এবং অনেকগুলো পরপর টুইস্টের মাধ্যমে আমরা গল্পের এন্ডিংটা জানতে পারবো। এবং যেখানে গিয়ে দেখতে পাবো যে মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারেরই অনেকগুলো করে সেটস আছে, সেই সেটসগুলো আমরা তখনই এক্সপোজ করতে পারবো। এখানে কাস্টিংয়ে আছে আর্য বলে চরিত্রটি করছে ইন্দ্রনীল, মুকুলের চরিত্র করছে ঋত্বিক চক্রবর্তী, আর পূজা করছে মোহরের চরিত্র, রিমঝিম মিত্র করছে তিতিরের চরিত্র, উষসী করছে গার্গী সেন, কৌশিক করছে সিদ্ধার্থ দ্য ইনভেস্টিগেটর। দিদি বোঝাও না একটু, ওই একটু বুঝিয়ে দাও না, এই মাসটা শুধু ব্যাপার। আরে সামনের মাস থেকে আমি স্যালারি পেয়ে যাবো। আরে রেগুলার একটা জায়গায় কাজে ঢুকেছি। আরে সঙ্গীত বাংলায়, হ্যাঁ। আরে আমাকে দেখো না, আরে বাবা শনি রোববার আজকাল গোটা সপ্তাহ দেখাচ্ছে আমাকে, দেখো না, দাদাকেও দেখাও। আর ওই মাসের শেষে একটু এই চাল আর ডালটা প্লিজ একটু পাঠিয়ে দাও না, খিচুড়ি বানিয়ে খেনো, তোমাকে পাঠাও। একটা মিনিট হোল্ড করবে প্লিজ। হ্যাঁ, আমি জানি তোমরা ভাবছো যে সঞ্জয় তুমি এই মাসের শেষ করে তো মাথাটা খারাপ করে দিলে। তা কেন করবো না বলো? মাসের শেষ বলবো না কি ড্যাং ড্যাং করে নাচবো? হ্যাঁ, চতুর্দিকে তাণ্ডব, আর তার মাঝখানে কি আমি ওই কথাটা আবার আমি বলতে পারবো না, এসব তো সিনেমায় বলা যায়। যদিও আর একটা কথা বলতেই পারি এক্ষুনি, আগামীকাল আবার ফিরে আসবো টলিউড রিপোর্টার নিয়ে। আজকের মতন টাটা। মাসের শেষের কথাগুলো কিন্তু মনে রেখো, নাহলে খুব চাপ লাইফে।